গোপন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলোর পর আজ ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর পর আজ ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সরকারি কৌশলী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার। দেশবিরোধী কর্মকাণ্ডে ইসকন নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো, অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং প্রায় 1200 পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছে উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস, সর্বাধুনিক চিকিৎসার জোর। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষার প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেছে দলগুলো। ভারতের অপপ্রচার ও সহকারী হাইকমিশনে হামলার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের এই ডাক দিলে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও জাতীয় নাগরিক কমিটির সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাক্ষাৎ করেন রাজনৈতিক দলগুলোর সাথে। এই বৈঠক থেকেই আসে জাতীয় ঐক্যের ঘোষণা। এরই ধারাবাহিকতায় জাতীয় ঐক্য অটুট রাখতে বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দর্শক, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় ইসকন বন্ধের দাবি জোরালো করছে দেশের একাধিক সংগঠন সহ অনেকেই। দেশবিরোধী কর্মকাণ্ড জড়িতদের অপরাধ প্রমাণিত হলে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। আর এই সুরে তাল মিলিয়েছেন ধর্মীয় সংগঠনের নেতারাও। তবে সকল অভিযোগ অস্বীকার করেছে ইসকন। বিস্তারিত জানাচ্ছেন সানি মেধা। সম্প্রতি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারের পরই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন নতুন করে আলোচনায় আসে। আলোচনার সমালোচনার মধ্যেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ দখল করে চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়িয়ে নিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের উগ্র সমর্থকরা। এ সময় তারা কুপিয়ে হত্যা করে চট্টগ্রামের সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক উগ্র আচরণের কারণে দেশে ইসকন নিষিদ্ধ ও তার কর্মকাণ্ড বন্ধের দাবি ওঠে। দাবির পক্ষে দেশের প্রায় সব জেলায় বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করা সংগঠন ইসকন 1966 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে। তবে বাংলাদেশে 1978 সালে আনুষ্ঠানিকভাবে ইসকন যাত্রা শুরু করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গৌড়ীয় বৈষ্ণব মতবাদ ও শান্তি প্রচারের দাবি করলেও অভিযোগ আছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ইসকন যুগ যুগ ধরে কাজ করছে। আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের অন্যতম হোতা অমিত শাহ ইসকনের সদস্য বলে গুঞ্জন আছে। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ইসকনের সহায়তাকারী বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সংগঠনটিকে নিষিদ্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে।
এরই মধ্যে রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধের জন্য মামলা হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরাও মনে করেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপরাধ প্রমাণিত হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি যৌক্তিক। আপনি গুজবের উপর ভিত্তি করে না, কিংবা আপনার কেউ হুমকি দিল সেটার উপর ভিত্তি করে না, যদি প্রমাণিত হয় যে ওই সংগঠনটা সন্ত্রাসের সাথে জড়িত, ওই সংগঠনটা আপনার নাশকতার সাথে জড়িত, তখন আপনি সেটা নিষিদ্ধ করতে পারেন। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার অনুসারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতেও। সেই রেশে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয়েও বিক্ষোভ সমাবেশ করে ভারতীয়রা। ফলে দুই দেশের সম্পর্কেও তৈরি হয় বৈরিতা। বিশেষজ্ঞরা বলছেন, ইসকন ইস্যুকে কেন্দ্র করে কোনো দেশ বা রাজনৈতিক দল কোনো স্বার্থ হাসিল না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের মূল জায়গায় বা ভিত্তিতে যাতে দুই দেশের জনগণের একটা অংশগ্রহণ এবং অবস্থান থাকে, এভাবে যদি চিন্তা করতে পারে দুই রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত, তখন শুধু ইসকন কেন, অন্য কোনো বিষয় কিন্তু সমাধান করা কোনো অসুবিধা নেই। আলাপ আলোচনার মধ্যে দিয়ে সদিচ্ছা থাকলে সেই যে কোনো বিষয় সমাধান করা খুবই সহজ। এদিকে সরকারিভাবে ইসকনের বিরুদ্ধে আরোপিত অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছে ধর্মীয় সংগঠনের নেতারা। বলি, যারা দেশ সম্বন্ধে ভাবেন, চিন্তা করেন এবং প্রতিবেশী দেশের যে উস্কানি, তাদের নিরাপত্তার সাথে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কর্মকাণ্ড জড়িত, তারা বলে। এবং এখানে তারা যখন কোনো উপায় না পায়, এই সংখ্যালঘুদের ব্যবহার করে। এবং চিন্ময়, আমার ধারণা, ওইরকম একটা প্রলোভনে পড়ে এই কাজটা করেছে। কারণ তার সাথে কিন্তু ইসকনের কোনো সম্পর্ক আছে বলে ইসকন স্বীকার করছে না, কিন্তু ইসকন আবার সময় মতো বিবৃতি দিয়ে বলেও নাই যে তাকে আমরা বের করে দিয়েছি, এখন বলছে। কাজে ইসকনের একটা পরোক্ষ বা একটা মৌন এটা সম্মতি তাদের আছে। দেশের আইন বিরোধী, দেশ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে ইসকনের বিরুদ্ধে আসা সব ধরনের অপরাধের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। যেহেতু চিন্ময় কৃষ্ণকে আগেই বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে তার অপরাধের দায় নিতেও নারাজ ইসকন। একই সাথে কোনো ইসকন সদস্য যদি সংগঠনটির আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন ইসকন বাংলাদেশের কার্যকারী সদস্য। রাস্তাঘাটে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ইসকন, কোথাও কাউকে ধরলেই ইসকন, হাজারিগুলিতে কিছু হলো সেটাই ইসকন, আদালতে কারা করলো সেটাই ইসকন। আরে আমরা তো কিছুই, আমরা তো এখানে বসে আছি। এইগুলো সম্পূর্ণ একটা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য, এগুলো সম্পূর্ণভাবে একটা প্রপাগান্ডা। বাংলাদেশে 130টির বেশি ইসকন মন্দির রয়েছে, যেখানে কয়েকটি মন্দিরে কয়েকশো কোটি টাকার প্রকল্প চলছে। বিদেশ থেকে বড় পরিসরে অর্থ আসার গুঞ্জন থাকলেও ভক্তদের অনুদানই এসব অর্থের সংস্থান হয় বলে দাবি করেছে ইসকন। সানি মৃধা, এখন, ঢাকা। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও ভৈরব থানায় রাখা হয়েছে তাকে নেওয়া হবে চট্টগ্রামে। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। সে চট্টগ্রাম থেকে ট্রেনে ভৈরব গিয়ে স্টেশনেই ঘোরাফেরা করছিল। রাতে তার শ্বশুরবাড়ি মেথরপট্টিতে যাওয়ার কথা ছিল তার। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। তার বাড়ি চট্টগ্রামে হলেও হত্যাকাণ্ডের পরপর থেকেই তিনি পলাতক ছিলেন। আর পুলিশ জানায় ২৬ নভেম্বর নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ নিয়ে ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, যেমনটা বলছিলাম যে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, যেমনটা জানছিলাম যে ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তো জানাবে যে চট্টগ্রামে কখন নাগাদ তাকে আনা হতে পারে, আর আজকেই কি তাকে আলাদাভাবে আদালতে তোলার কোনো সম্ভাবনা আছে কিনা? পুলিশ আমাদের যেটি জানিয়েছে তাকে নিয়ে আসা হচ্ছে চট্টগ্রামে, তবে এই বিষয়ে বিস্তারিত যে তথ্যগুলো সেগুলো পুলিশ থেকে আমরা এখনও জানতে পারিনি, কারণ তারা সম্ভবত একটি সংবাদ সম্মেলন এটি নিয়ে করবেন, তবে সেটি কবে নাগাদ হবে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তো পুলিশ কর্মকর্তারা যেটি আমাদের জানিয়েছেন যে চন্দন দাস তিনি এই আইনজীবী হত্যা মামলার এক অন্যতম প্রধান আসামি, এবং আমরা যেই ছবিটি আসলে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছিলাম, হেলমেট পরা কমলা কালার গেঞ্জির যেই
যুবক দাঁড়িয়েছিলেন ধারালো অস্ত্র হাতে, তিনি হচ্ছেন চন্দন দাস। এবং যে ভিডিওতে আমরা দেখেছিলাম যে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, শেষ মুহূর্তে যেই আঘাতগুলো করা হচ্ছিল, যে কমলা গেঞ্জির যেই ব্যক্তিটি আঘাত করছিলেন তিনি চন্দন দাস বলে আমাদেরকে জানিয়েছে পুলিশ। এবং আমরা যেটি জানি যে আসলে এই হত্যাকাণ্ডের পর থেকেই এই আসামি কিন্তু পলাতক ছিলেন। এবং এই ঘটনায় আসলে আমরা যেটি দেখেছিলাম যে সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিল কোতোয়ালি থানায়। এবং সেই হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এই চন্দন দাস, তিনি চট্টগ্রামের কোতোয়ালির যেই মেথরপট্টি এলাকা আছে সেখানে তিনি সেখানকার বাসিন্দা। এবং ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এবং ভৈরবের যে স্টেশন আছে সেখানে তিনি ঘোরাঘুরি করার সময় আসলে পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করে। এবং তারা বলেছে যে তিনি মূলত তার শ্বশুরবাড়ি ভৈরব হওয়ার কারণে সেখানে তিনি যাওয়ার একটি বিষয় নিশ্চয় ছিল। এবং সেখানে তিনি পলাতক থাকার জন্য হয়তো গিয়ে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। তবে তাকে আসলে দীর্ঘদিন থেকেই তার অবস্থান যাচাই বোঝার চেষ্টা করছিল পুলিশ। এবং সবশেষ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং কোতোয়ালি থানার নেতৃত্বে একটি পুলিশ আসলে তাকে গ্রেপ্তার করে। এবং আমরা যেটি জানি যে এই ঘটনায় আসলে এখন পর্যন্ত 6টি মামলা হয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা তার বাবা করেছেন। এবং 6টি মামলায় গ্রেপ্তার হয়েছে 40 জন, যার মধ্যে 10 জনকে চিহ্নিত করা গেছে যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত চন্দন। সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর রাখছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী ফাইসাল করিম। এদিকে শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউটর টিম। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাহিদ হাসান, সরাসরি চলে যাবো তার কাছে। জাহিদ, প্রসিকিউশন টিম কি আবেদনের জন্য ট্রাইব্যুনালে এখন পর্যন্ত এসেছেন কিনা, আর কখন নাগাদ আবেদন করা হতে পারে, সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার বিরুদ্ধে গণহত্যা সহ অনেকগুলো অভিযোগ আনা হয়েছে, সেই মামলা তদন্তাধীন রয়েছে। তার সেই অভিযোগগুলো তদন্তের জন্য 1 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময় এই মাসের 18 তারিখে শেষ হয়ে যাবে। এরই মধ্যে আজকে তদন্ত সংস্থার এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য যাতে বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা না হয় সে বিষয়ে তারা একটি আবেদন করবেন। এবং এই আবেদন করার সিদ্ধান্তটি তারা গণমাধ্যমকে জানিয়েছেন। দুপুর 12টায় এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলবেন। এবং যেহেতু ট্রাইব্যুনালের বিচারিক কাজের নির্ধারিত সময় সকাল 10:30, এখন যেহেতু সকাল 10:30 এখন পর্যন্ত সময় হয়নি, সুতরাং এর আগেই তারা এই সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন। সকাল 10:30 হয়তো যখন আদালত বসবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারকরা রয়েছেন তারা যখন বিচারিক কাজ শুরু করবেন তখন হয়তো এই আবেদনটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে তারা উপস্থাপন করবেন। এবং তারা কোন কোন যুক্তিতে আইনের কোন বিষয়গুলোকে তুলে ধরে শেখ হাসিনার বক্তব্যের নিষেধাজ্ঞা চাইবেন সে বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরবেন। এবং একই সঙ্গে যেটি আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে যেহেতু গণহত্যার অভিযোগ আনা হয়েছে, জুলাই এবং আগস্টে যেই ছাত্র আন্দোলন তার বিরুদ্ধে হয়েছে, জনতার যে আন্দোলন হয়েছে তার সরকার পতনের দাবিতে, সেই আন্দোলনে তার পতনের পরে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন। এটি আইনের দৃষ্টিতে পলাতক এবং তিনি আইনের চোখে এখন পলাতক আসামি। সুতরাং পলাতক আসামির বক্তব্য গণমাধ্যম প্রচার করতে পারে কিনা এবং পলাতক আসামির যেই কোনো ধরনের বক্তব্য এবং তার মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে পারবে কিনা এই বিষয়গুলো নিয়ে তারা ট্রাইব্যুনালের সামনে বক্তব্য রাখবেন এবং তুলে ধরবেন। তারপর হয়তো ট্রাইব্যুনাল থেকে কোনো আদেশ আসবে। আদেশ আসার পরে আমরা জানতে পারবো যে ট্রাইব্যুনাল থেকে কি নির্দেশনা দেওয়া হয়। তবে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলাটি রয়েছে সেই মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে আরেকটি নতুন আবেদন আসলো যে শেখ হাসিনার বক্তব্য যাতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করতে না পারে সে বিষয়টি প্রসিকিউশন টিম থেকে নতুনভাবে একটি আবেদন আসলো। এটি আজকে শুনানি হবে। শুনানি শেষে কি আদেশ আসে সেটি আমরা জানতে পারবো দুপুর 12টার দিকে। অনেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে শুনানি করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।
চট্টগ্রাম বিমানবন্দরে 2 সপ্তাহ অবস্থানের পর ফিরে গেল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। 11 দফায় চক্ষু চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের প্রায় 1200 পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছে এই হাসপাতাল। ঘরে বসেই হাতে কলমে চোখের সর্বাধুনিক চিকিৎসার প্রশিক্ষণ নেওয়ার অভিনব যে পদ্ধতি, সেটা অন্য কোনো রোগের ক্ষেত্রে দেখাই যায় না। চোখের সর্বাধুনিক সেবার প্রসারে পৃথিবীর একমাত্র উড়ন্ত ওই হাসপাতালকে মাঝে মাঝেই দেশে আনার আহ্বান জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা। চট্টগ্রাম ঘুরে বিশেষ প্রতিবেদনটি করেছেন মুজাহিদ শুভ। পেটের ভেতর আন্তর্জাতিক স্বীকৃত পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল নিয়ে উড়ে আসছে বিমান। 14 নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 2 সপ্তাহের জন্য অবতরণ করে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। 400 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বিমানটির ভেতরে রয়েছে হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, চোখের রেটিনা সহ নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। চোখের সব ধরনের অস্ত্রোপচারের জন্য রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্রগুলোর অধিকাংশই বাংলাদেশের হাসপাতালগুলোতে নেই। কিছু সরকারি হাসপাতালে এসব যন্ত্র থাকলেও চিকিৎসকদের ব্যবহারে দক্ষতা নেই। আশার খবর হলো এবার ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সহ 170 জনকে প্রশিক্ষণ দিয়েছে উড়ন্ত এই প্রশিক্ষণ হাসপাতাল। অংশ নিয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে বাছাইকৃতরা। দেশে বসে চক্ষু চিকিৎসায় বিশ্বের সর্বাধুনিক প্রশিক্ষণ পেয়ে আনন্দিত প্রশিক্ষণার্থীরা। একটা অনলাইন কোর্স করে তারপর এখানে আসতেছে আর কি। প্রথমে সিলেকশন ইনস্টিটিউট থেকে সিলেকশন করার পরে তারা আমাদেরকে সে কোর্সের যথোপযুক্ত নাম্বার পাওয়ার পরে এখানে তারপরে মানে এন্ট্রি দেওয়া হয়েছে। আগে করিনি, এটা নতুন আমার জন্য। আর হচ্ছে আমাদের এটা শেখার পরে হয়তো বা আমরা হাতে কলমে যখন হসপিটালে করবো তখন আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা। মেশিনের যে হ্যান্ডেলিং করার যে বিষয়টা, এই বিষয়টার উপর আমাদের আসলে নলেজটা একটু কম। প্রত্যেকটা স্টেপে যেভাবে আমাদের ওনারা জাস্ট স্টার্ট করলো শেখানো হচ্ছে, এটা অবশ্যই হেল্পফুল। অরবিজের তথ্য মতে প্রশিক্ষণের অংশ হিসেবে 2 সপ্তাহে 86 জন রোগীকে স্ক্রিনিং, 44 জনের সার্জারি করা হয়েছে। বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের 11 জন ফ্যাকাল্টি ও আরও 3 জন স্বেচ্ছাসেবী। এবারের প্রশিক্ষণের মূলে ছিল চোখের ছানি, গ্লুকোমা, রেটিনা অকুলোপ্লাস্টি ও কর্নিয়া। This is, as you said, the 11th time since 1985. What we do now is we continue to train more through simulation initially, before we ever let a resident or a trainee touch a patient. So this is, in this 2-week program, we'll be doing more focus on subspecialty training. বিমান চলে যাবার পরও বাংলাদেশে আসা ফেলোদের সঙ্গে যোগাযোগ থাকবে প্রশিক্ষণার্থীদের। নতুন বছরে ভার্চুয়ালি আরও 2টি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন অংশ নেয়া দেশের প্রশিক্ষণার্থীরা। তারা চলে যাওয়ার পরে কিন্তু তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড হবে এই যে ভলান্টারি ফ্যাকাল্টির সাথে, এবং তারপরে প্রত্যেক বছরে আমরা কমপক্ষে 2টা হসপিটাল বেস ট্রেনিং করি। সেই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আবার পাচ্ছি, যদিও আমরা প্লেন পাচ্ছি না, কিন্তু আমরা আমাদের একই রকম কোয়ালিটির ট্রেনিংটা আমরা কন্টিনিউ করতে পারছি। ঘুরে ঘুরে পৃথিবীর 95টি দেশে চক্ষু পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে অরবিজ ইন্টারন্যাশনাল ফ্লাইং আই হসপিটাল। বাংলাদেশে 11 দফায় 1000-এর অধিক পেশাজীবীদের প্রশিক্ষণ দিয়েছে। বাংলাদেশে বসেই সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটছে বাংলাদেশি চক্ষু চিকিৎসকদের। তারা বলছেন এই যাত্রা অব্যাহত থাকলে এই অত্যাধুনিক চিকিৎসা দেশের বিভিন্ন প্রান্তে বসেই দেয়া সম্ভব। মুজাহিদ শুভ, এখন চট্টগ্রাম। সিলেটে নারী টি-20 সিরিজ শুরু আজ। দুপুরে প্রথম ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড বাংলাদেশ। Have great confidence in the format, which is very exciting for us, and hopefully we can win this series. যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। ট্রেন পরিচালনায় রানিং স্টাফ, এলএম, গার্ড ও টিটি সংকটে ময়মনসিংহ থেকে চতুর্থ দিনের মতো বন্ধ লোকাল ট্রেন চলাচল। এতে করে চরম ভোগান্তিতে পার করছে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রুটের যাত্রীরা। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ।
হারুন, আজকে তো চতুর্থ দিনের মতো লোকাল ট্রেন চলাচল বন্ধ, তো রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পেরেছে কিনা, আর এ বিষয়ে যারা রানিং স্টাফ আছেন বা গার্ড টিটিরা তারাই বা কি বলছে? অনেক আসলে আজকে চতুর্থ দিনের মতো ময়মনসিংহ রেল স্টেশন থেকে সব ধরনের যে লোকাল ট্রেন সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে, এবং আজকে 4 দিন পার হলেও কিন্তু এখন পর্যন্ত ট্রেন কবে চালু হবে বা রানিং স্টাফরাই কি অতিরিক্ত সময়ে ডিউটি করবেন কিনা এই বিষয়গুলো কিন্তু ফয়সালা হয়নি, যার কারণে একটি অনিশ্চয়তা রয়েছে। এবং কবে এই লোকাল ট্রেন চালু হবে এটির ট্রেন কর্তৃপক্ষ যেমন বলতে পারছে না, রানিং স্টাফ যারা রয়েছেন তারাও কিন্তু বলতে পারছে না। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে রানিং স্টাফ বিশেষ করে ট্রেন পরিচালনাকারী এলএম, গার্ড এবং টিটি সংকটের কারণে ময়মনসিংহের যে লোকাল ট্রেন বিশেষ করে ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ এবং জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে চলাচলকারী প্রায় 8 জোড়া ট্রেন কিন্তু চলাচল করছে না বা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরের দেওয়ানগঞ্জগামী একটি ভাওয়াল মেইল ট্রেন রয়েছে, সেই ট্রেনটিও কিন্তু আজকে 4 দিন ধরে বন্ধ রয়েছে। এবং রানিং স্টাফ তারা যেটি বলছেন যে তাদের কিছু দাবি দাবা ছিল, জানিয়ে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন। বিশেষ করে 2022 সালে যাদেরকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগপ্রাপ্তদের থেকে কিন্তু মাইলেজ যে সুবিধা সেই সুবিধাটি বাতিল করে দেওয়া হয়েছে, এবং 2021 সালে একটি পরিপত্রের মাধ্যমে যে মাইলেজ যে সুবিধাটি পেতেন এটির একটি অংশ কিন্তু যোগ হতো তাদের রেলওয়ে যারা রানিং স্টাফ রয়েছেন তাদের পেনশনে বা আনুতোষিকে, এবং সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, যার কারণে যারা রানিং স্টাফ রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। এবং তারা যেটি বলছেন যে এই মাইলেজ সুবিধা এবং পেনশন সুবিধা এগুলো বাতিল করে দেওয়ার কারণে কিন্তু তারা নির্ধারিত যে 8 ঘন্টা এই 8 ঘন্টার বেশি তারা কিন্তু ডিউটি করছেন না গত 4 দিন ধরে, এবং এই 8 ঘন্টা ডিউটি না করার কারণে যে সমস্যাটি হয়েছে রানিং স্টাফরা যেটি বলেছেন যে বর্তমানে বাংলাদেশে রেলওয়ে প্রায় 2200 পদ রয়েছে রানিং স্টাফদের, কিন্তু এর মধ্যে পূরণ বা কর্মরত রয়েছেন মাত্র 700, অর্থাৎ 700 জন লোকেই 2200 রানিং স্টাফের কাজ করতেন। এখন অতিরিক্ত সময় কাজ না করার কারণে কিন্তু একটি সংকট তৈরি হয়েছে, অর্থাৎ 700 লোকের কাজই নির্ধারিত সময় করছেন, যার কারণে কিন্তু রানিং স্টাফ, টিটি, গার্ড বা যারা এলএম রয়েছেন তাদের একটা সংকট দেখা দিয়েছে, এবং ট্রেনগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা যেটি বলছেন যে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা কাজে যোগ দেবেন না, এবং একটি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ট্রেন পরিচালনায় রানিং স্টাফ, গার্ড ও টিটি সংকটে ময়মনসিংহ থেকে সরাসরি সে বিষয়ে সবিশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। সাতক্ষীরার ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরে 1100 কোটি টাকার প্রকল্পে ধীরগতির অভিযোগ। প্রায় 57 একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা বাড়ছে, আর বন্দর কর্তৃপক্ষ বলছে 10 একর জমি অধিগ্রহণ সহ অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হয়েছে। প্রত্যাশা প্রকল্পের কাজ শেষ হলে বদলে যাবে ভোমরা বন্দরের চিত্র। আহসান রাজীবের প্রতিবেদনে দেখবেন বাকিটা। 1996 সালের 15 এপ্রিল মাত্র 16টি পণ্য আমদানির অনুমতি নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যা পূর্ণাঙ্গ রূপ পায় 2013 সালে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে এবছরের 29 আগস্ট এই বন্দর দিয়ে গুঁড়োদুধ ছাড়া সব পণ্য আমদানির অনুমতি দেয় এনবিআর। এরপর থেকেই বন্দরে বাড়ছে আমদানি রপ্তানি। ভোমরা বন্দর থেকে ভারতের কলকাতার দূরত্ব মাত্র 40 কিলোমিটার। এজন্য অল্প সময় ও খরচে পণ্য পরিবহনের সুযোগ থাকায় আমদানি রপ্তানিতে এই বন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যবসায়ীদের কাছে। এখান দিয়ে আগে পেঁয়াজ সহ কিছু কাঁচা পণ্য ও পাথর আমদানি হলেও এখন আলু, চাল সহ নতুন নতুন পণ্যের আমদানি বেড়েছে। সেই সাথে বাড়ছে পণ্যবাহী ট্রাক চলাচলও। তবে বন্দরটিতে এখনও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এই সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারছে না ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস দরকার, একটা পুলিশ ফাঁড়ির দরকার, তারপর একটা আছে হাসপাতাল দরকার। পার্কিংয়ের ভিতরে তো এমনিতে পানি জমে, পার্কিংটা একটু সৌন্দর্য হবে, আর তারপর ওপাশে তো একটা পার্কিং হচ্ছে, ওটাও সৌন্দর্য হয়ে যাবে। এখানে যেন পেঁয়াজ, আদা, অন্যান্য কাঁচামাল আমদানি ফল হয়, এগুলো হলে তো মনে করেন যে সবাই তো সুবিধা থাকে। পার্কিং ভালো হলে ব্যবসাও ভালো হবে। গুরুত্বপূর্ণ বিবেচনায় ভোমরা স্থলবন্দরের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে 1100 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বন্দর কর্তৃপক্ষ। এর আওতায় বন্দরে অধিগ্রহণ করা হবে 67 একর জমি, যার মধ্যে 10 একর অধিগ্রহণ করা হলেও বাকিটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু তাদের সাথে পরবর্তী কার্যক্রম এখনো পর্যন্ত কোনো রকম তারা কোনো কিছু করেনি।
তারপরে যে আমাদের যে পার্কিংটা যে বালু ভরাট হচ্ছে সেখানেও কাজের অনেক ধীর গতি। ওয়্যার হাউস 2টা শেড আছে, সেক্ষেত্রে এখানে কিপিং লাইসেন্স এখনও দেওয়া হয় নাই। তো যার কারণে এখনও আমরা স্থল বন্দরের যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধাগুলো এখনও পর্যন্ত আমাদের আমদানিকারকরা পায় নাই। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরে ওয়্যারহাউস, শেড, ট্রান্সশিপমেন্ট ও পার্কিং ইয়ার্ড, আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হলে আমূল বদলে যাবে ভোমরা স্থলবন্দর। ইতিমধ্যে আমাদের 10 একর জমি একর হয়েছে, আরও 60.83 জমি 60 একর জমি একরের পর্যায়ে আছে। এগুলো ডেভেলপ হওয়ার পরে আমাদের 100% সমস্ত মালামাল আমদানি হবে মনে। জায়গা যেগুলো একার হয়ে গেছে সেই জায়গাগুলো কাজ করতে গেলে টেন্ডারগুলো সব কটাই হওয়ার দরকার। এখন যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা আপাতত কিছু আইটেম আমরা বাড়ি আমরা ইম্পোর্ট করতে সক্ষম হচ্ছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, বরাদ্দের পুরো টাকা পেলে চলমান এই প্রকল্পের কাজ 2026 সালের জুন মাসে শেষ হতে পারে। তখন বছরে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আয় বাড়বে বলেও জানান কর্মকর্তারা। যেহেতু ভোমরা কাস্টম হাউস হচ্ছে, সুতরাং এখানে বন্দরের সক্ষমতা বাড়ানোটা অত্যন্ত প্রয়োজন এবং সকল পণ্য আমদানির যে অনুমোদন হয়েছে এনবিআর থেকে, এ কারণে অনেক পণ্য আমদানি হবে, সুতরাং বন্দরের সক্ষমতা বাড়ানোটা অপরিহার্য হয়ে পড়েছে। এ লক্ষ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ প্রায় 1100 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টের আওতায় ইতিমধ্যে আমাদের 10 একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেছে। পাশাপাশি আমাদের আরও 57 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় শেষের পথে এবং আমরা আশাবাদী আগামী 5-6 মাসের মধ্যেই হয়তো আমরা সেটা বুঝে পাব। ভোমরা স্থলবন্দরের সাথে সামঞ্জস্য রেখে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের উন্নয়নের কাজে হাত দিয়েছে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে জাতীয় ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবেলা এবং শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেছেন তিনি। উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো উত্তেজনা নেই, তবে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া নগ্ন অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে নয়, বরং ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মনে করেন তিনি। এ সময় প্রকৃত সত্য প্রকাশ করে তার প্রতি উত্তর দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যেসব সব একসাথে হব, সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব পড়ে। কোনো সমস্যা আমরা সবাই একসাথে কাজ করব, সবাই একসাথে এইটার প্রতিবাদ করব, এটা তো খুবই ভালো দিক। কোনো ধরনের উদ্বেগজনক আশঙ্কা নেই, কোনো যুদ্ধ, ওরা বাদ যুদ্ধ করে যাচ্ছে। আপনারা এটার প্রতিবাদ করবেন এবং আপনারা যে সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন। গেল 24 ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 19 জন, যাতে করে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 42 জন। বিস্তারিত জানতে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, এই যে জানছিলাম ডেঙ্গু আক্রান্তের খবরের কথা, আপনি একটু জানাবেন একটু, এই যে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে কত লোক আক্রান্ত হয়েছেন, আর এই প্রকোপ না কমার পেছনের কারণ কি বলছেন চিকিৎসকরা? অনেক, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে। তো গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছে 19 জন। এই যে হাসপাতাল, এই হাসপাতালে মোট ভর্তি রয়েছে হচ্ছে সদর হাসপাতাল 19 জন ভর্তি রয়েছে, আর পুরো জেলায় ভর্তি রয়েছে হচ্ছে 42 জন। তো সদর হাসপাতালে 19 জনের মধ্যে 9 জন পুরুষ আর 6 জন মহিলা এবং 4 জন শিশু ভর্তি রয়েছেন। আর এ জেলায় এ পর্যন্ত এই মৌসুমে মাত্র 2 জনের প্রাণহানি ঘটেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে চলতি মাসে অর্থাৎ এই যে গত 5 দিনে বা 4 দিনে মোট আক্রান্ত হয়েছে মাত্র 61 জন, যা গত মাসের তুলনায় কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। তো এই যে এই কমার পেছনের কারণ হিসেবে যারা ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা জানিয়েছে যে মূলত এই যে কয়েকটা দিন এখন শীতের মৌসুম, এই শীতের মৌসুমের প্রকোপটা কিছুটা কমে যাবে। আর মানুষও বেশ সচেতন হয়ে গিয়েছে, যেমন আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য সময়
যে হাসপাতালের যে যারা ভর্তি রয়েছেন তারা কখনো মশারি টানাতেন না, কিন্তু আজ কিন্তু সেটা দেখেছি যে সকাল থেকেই রয়েছি, তারা দেখেছি যে মশারি টানিয়ে কিন্তু বেশ খুব সুন্দরভাবে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা দেখতে পেয়েছি। অপরদিকে যে এই যে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে মোট 8 জন, তো এর মধ্যে রয়েছে 3 জন পুরুষ এবং 5 জন মহিলা। তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অন্যান্য মাসের তুলনায় কিন্তু এই মাসে কমে যাবে এমনটাই কিন্তু ধারণা করছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে এই যে মৌসুম, এই মৌসুমের যে বেশি আক্রান্তের সংখ্যা সেটা কিন্তু অক্টোবর এবং নভেম্বরে বেশ রয়েছিল। প্রতিদিন তখন 34, 35, 40 জন মতো আক্রান্ত হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাত্র 15 জন, 16 জন, 17 জন গড়ে কিন্তু এরকম করে আক্রান্ত হচ্ছে। তো আর এখন কিন্তু যে প্রকোপটা দেখা দিবে সেটা হচ্ছে ঋতু পরিবর্তনের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন। এর জন্য যারা শিশু কিংবা যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে কিন্তু ডাক্তাররা জানিয়েছে যে তারা যদি একটু খুব নিরাপদে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আক্রান্তের সংখ্যাটাও নাগালের মধ্যে থাকবে। তো অনেক এই ছিল আমার কাছে সদর হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তদের খোঁজখবর রাখছিলেন সহকর্মী আসাদুজ্জামান। মাত্র 3 মাসের ব্যবধানে সরকার প্রধানের পদ হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। এমপিদের ভোট ছাড়াই বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে বাজেট বিল পাশ করানোর পর 331 জন আইন প্রণেতা অনাস্থা ভোটের পক্ষে রায় দেন। ফ্রান্স সরকারের পতনের পর বামপন্থীরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবি জানালেও ডানপন্থীরা এতে সায় দেয়নি। এই অবস্থায় গভীর সংকটের মুখে পড়েছে ফ্রান্সের রাজনীতি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। প্রায় ৬২ বছর পর কোনো ফরাসি সরকার প্রধানকে অনাস্থা ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হলো। গেল সেপ্টেম্বর মাসে দেশটির প্রধানমন্ত্রীর পদে মিশেল বার্নিয়ারকে বসিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার পদত্যাগের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হবে ফ্রান্সের পার্লামেন্ট। তবে 2025 সালের জুলাই মাসের আগে নতুন করে নির্বাচন করতে পারবে না ফ্রান্স। স্থানীয় সময় বুধবার ফ্রান্সের পার্লামেন্টের 577 সদস্যের নিম্নকক্ষে 331 জন আইন প্রণেতা অনাস্থা ভোটের পক্ষে তাদের মত দিয়েছেন। বামপন্থী ও ডানপন্থী জোটের আইন প্রণেতারা পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব এনেছিলেন। 73 বছর বয়সী বার্নিয়ার ফ্রান্সের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর পদ হারিয়ে বার্নিয়ার জানান এতে করে সমস্যা আরও গুরুতর হবে। Ce dont je suis sûr, mesdames et messieurs, ce que je redis avec gravité devant vous, c'est que cette motion de censure, au moment où vous vous apprêtez sans doute dans cette conjonction des contraires. এর আগে বিশেষ ক্ষমতা বলে এমপিদের ভোট ছাড়াই পার্লামেন্টে বিতর্কিত বাজেট বিল পাশ করিয়ে তোপের মুখে পড়েন মিশেল বার্নিয়ার। সরকারের ঘাটতি কমাতে প্রস্তাবিত বাজেটে ৬,০০০ কোটি ইউরো কর বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়। পাশাপাশি কমানো হবে সরকারি ব্যয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক জরিপে দেখা যায় ৬৭% ফরাসি নাগরিক এই বাজেটের বিরোধিতা করেন। এমন অবস্থায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবি জানিয়েছেন বামপন্থী দলের নেতারা। তবে ম্যাক্রোর পদত্যাগ না চেয়ে তাকে চাপে রাখতে চান উগ্র ডানপন্থী নেতা মেরিন লে পেন। Budget pour protéger les Français, Monsieur Boulot, il n'y avait pas d'autre solution que cette solution-là. Ce Premier ministre va être nommé. Aujourd'hui, par la censure de ce gouvernement, c'est toute la politique d'Emmanuel Macron qui est battue. Celle qui a été battue 3 fois dans le résultat des urnes. অনাস্থা ভোটে ম্যাক্রো সরকারের হেরে যাওয়ার পর ফ্রান্সের রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। গেল নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। 2025 সালের বাজেট পাস নিয়েও দেশটিতে দেখা দিয়েছে শঙ্কা। এ সময়ে নতুন কেউ এলে তিনিও চাপে থাকবেন বিরোধীদের। তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত বার্নিয়ারকে তত্ত্বাবধায়ক ক্ষমতায় রাখতে পারেন প্রেসিডেন্ট ম্যাক্রো। তানভীর জানি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সবচেয়ে বড় বেসরকারি মার্কিন বীমা প্রতিষ্ঠান হেলথ ইউনাইটেড কেয়ার এর প্রধান ব্রায়ান থমসন গুলিতে নিহত হয়েছেন।
পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয় সময় বুধবার ভোরে ম্যানহাইট শহরের হিলটন হোটেলের বাইরে এই ঘটনা ঘটে। মাস্ক ও হুডি পরা সন্দেহভাজন হামলাকারী ব্রায়ানকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার শরীরের পেছনের অংশ ও পায়ে গুলি লাগে। তার সন্ধানে অভিযানে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। ইউনাইটেড হেলথ কেয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান। ব্রায়ান থমসন একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে মিনেসোটা থেকে নিউ ইয়র্কে এসেছিলেন। বাশার আল আসাদ সরকার বিরোধী বিদ্রোহীদের ৮ বছর পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় সিরিয়ায় ঘনীভূত হচ্ছে সংকট। বিদ্রোহীরা শহরের দখল নেয়ায় এক সপ্তাহ ধরে খাদ্য ও জ্বালানির অভাবে হাহাকার তৈরি হয়েছে আলেপ্পো ও ইদলিব সহ আশেপাশের এলাকায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ক্ষুধা নিবারণে একটি রুটি কিনতে পারছেন না অনেকে। জ্বালানি সংকটে পরিবহন ভাড়া কয়েক গুণ বাড়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে। বিস্তারিত দেখছেন প্রতিবেদনে। এটি দুর্ভিক্ষের কোনো নগরী কিংবা ইসরায়েলি আগ্রাসনে গভীর মানবিক সংকটে ধুঁকতে থাকা ফিলিস্তিনের গাজা উপত্যকা নয়। তবুও ক্ষুধা নিবারণে একটি রুটির জন্য কারাকারি। পকেটে অর্থ থাকা সত্ত্বেও খাবারের অভাবে এই হাহাকারের দৃশ্যটি ৮ বছর পর নতুন করে গৃহযুদ্ধে উত্তাল সিরিয়ার আলেপ্পো ও ইদলিব সহ আশপাশের এলাকার। 2016 সালের পর গত 27 নভেম্বর বাশার আল আসাদ সরকার বিরোধী তাহরির আল শাম নেতৃত্বাধীন বিদ্রোহীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় এভাবেই ঘনীভূত হচ্ছে সংকট। বিদ্রোহীদের শহর দখল অভিযানে জ্বালানি সরবরাহের অভাবে ঘরের চুলা যেমন জ্বলছে না, তেমনি নিরাপত্তার অভাবে বেশিরভাগ বেকারি বন্ধ রাখায় খাদ্য সংকট বাড়ছে। خبز الفران ما في بالزحمات قطع وعلى التوسير يا ما تلحق تجي تاخذ ونلفوا السياره من جمعه لهلا ما حسنا ناخذ ربطه خبز ما في خبز. نحن منطقه الاشربيه كلها جاي كلها شباب منطقه الاشربيه। আলেপ্পো ও ইদলিবের পর হামা শহর দখলের যাত্রায় বিদ্রোহীদের ঠেকাতে সিরিয়া ও রুশ বাহিনী যৌথ হামলা জোরালো করার পর বাড়ছে হতাহতের সংখ্যা। এমন ভয়াবহ গৃহযুদ্ধ পরিস্থিতিতে আলেপ্পোর বেশিরভাগ গ্যাস পাম্প স্থবির হয়ে পড়েছে। এতে করে সড়কে যানবাহনের অভাবে বেড়ে গেছে পরিবহন ভাড়াও। فضمن الكزيات بحلب تقريبا يعني اغلب الكزيات ما شغاله وشايف ازمه المواصلات شلون يعني هلا سرافيس باصات ما في يا دوب عم تلاقي واستحكام من العالم। 2011 সালে শুরু সিরিয়ার গৃহযুদ্ধ উত্তেজনা 2020 সাল থেকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে বাশার আল আসাদ সরকার। কিন্তু তাহরির আল শাম নেতৃত্বাধীন বিদ্রোহীদের দখল অভিযান দেশটির সাধারণ মানুষকে আবারও করুণভাবে ভোগাচ্ছে। সরকারি ও বিদ্রোহী বাহিনীর মধ্যে এই যুদ্ধ পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন কিছুতেই নিজ ভূখণ্ড ছাড়তে চান না রাজধানী দামেস্কের বাসিন্দারা। امورنا بخير بدمشق ما في حدا خايف بس مثل ما انك شايف بلد عم تتخرب يعني اقتصاديا نخربنا نحن. سوريا وشبابنا وقواتنا هي الحق بدهم كلهم غريبين يعني غريبين بدهم يستولوا على البلد مبينين شو بدهم. وطننا بدنا نعيش بوطننا بارضنا ببلدنا ما بنتركها. এদিকে বিদ্রোহীরা আলেপ্পো দখলের পর বাড়িঘর রেখে পালিয়ে যাওয়া বাসিন্দারা উত্তর সিরিয়ার তাবকা শহরে পৌঁছেছেন। নিজ উদ্যোগেই তাঁবু গেড়ে করে নিচ্ছেন মাথা গোজার ঠাঁই। হাজার হাজার বাস্তুচ্যুতদের আশ্রয়ে সার্বিকভাবে সহায়তা করছে স্থানীয় প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার খবর। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। দুপুরে প্রথম টি-20তে মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের আগে ব্যতিক্রমী এক আয়োজনে হয়ে গেল ট্রফি উন্মোচন। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। পিঠে বেতের ঝুলি, গায়ে বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাক। সিলেটের মালনীছোড়া চা বাগানে পাতা সংগ্রহে ব্যস্ত আয়ারল্যান্ড বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক। পাতা তোলার পর্ব শেষে এবার দুই অধিনায়কের হাত ধরে উন্মোচিত হলো বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের ট্রফি। বুধবার এমন ভিন্ন আঙ্গিকেই সাজানো হয়েছে ট্রফি উন্মোচনের দৃশ্য। চলতি সিরিজে বাড়তি আকর্ষণ আনতেই যেন ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ। হোম অফ ক্রিকেটে ওয়ানডে সিরিজে সুপ্তা মারুফাদের কাছে পাত্তাই পায়নি আইরিশরা। সিরিজের 3 ওয়ানডের সবকটিতেই হেরে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে অতিথিরা। শেরি বাংলার সেই সুখস্মৃতি চায়ের রাজ্যে কাজে লাগাতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ও
ওডিআর পরে কিন্তু টিম অনেক বেশি বুস্ট আপ এবং আমাদের টার্গেট তো এখানে থাকবে যেন সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে। বাট সিলেটের উইকেট তো আমরা গতবারও খেলেছি যখন আমরা তো কিন্তু মোরাললেস সিলেটেই বেশি খেলি, সো এখানকার উইকেট অনেক বেশি ভালো এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে ফলাফল খারাপ হলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। টি20 সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় তার দল আয়ারল্যান্ড। Very excited about the T20 series. Obviously it's been a tough week at the ODI series, but we're looking to switch our focus to the T20 games, which we have great confidence in the format, which is very exciting for us, and hopefully we can win this series. ওয়ানডে সিরিজে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে ভারত বিশ্বকাপ নিশ্চিতের দ্বার প্রান্তে বাংলাদেশ নারী দল। টি20 সিরিজেও আধিপত্য ধরে রাখবে বাংলার নারীরা, এই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। রেদওয়ান শাওন, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন টিম, দুপুরে শুনানি। ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর পর আজ ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সরকারি কৌশলী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার। এবং দেশ বিরোধী কর্মকাণ্ডে ইসকন নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো, অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা নেয়ার তাগিদ। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।